সিলেবাসে জিওগ্রাফিতে প্রথম চ্যাপ্টারটা, টেক্সট বুকের প্রথম চ্যাপ্টারটাই হলো ভারতের আয়তন এবং অবস্থান। পাশাপাশি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু ভারতের দ্রাঘিমা রেখা, ভারতের অক্ষরেখা, ভারতের সময় নিয়ে, ভারতের প্রতিবেশী রাষ্ট্র নিয়ে অনেকগুলি প্রশ্ন করা হয়। তো আমরা আমাদের আজকের ক্লাসের মধ্যে ভারতের আয়তন এবং অবস্থান এবং পাশাপাশি ভারতের প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতের সমুদ্র উপকূল নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমাদের ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আমরা এই বিষয়গুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে চাই। তো বিশাল বড় পৃথিবীর একেবারে এই জায়গাটাতে ভারতের অবস্থান। পৃথিবীর যে কোনো জায়গাতে অবস্থানকে নির্দেশ করার জন্য, বোঝানোর জন্য কতগুলি রেখাকে কল্পনা করেছেন ভূবিজ্ঞানীরা। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। আমরা যদি কোনো একটা জায়গার কোনো একটা লোকেশনকে বুঝাতে চাই, তাহলে আমরা কিন্তু কোনো একটা লোকেশনকে বলে দিই। লাইক এজ আমি তোমাকে বললাম যে তুমি আগরতলা যাচ্ছ, আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসবে। আমার এক বন্ধু তোমার জন্য অপেক্ষা করবে, ব্যাগটাকে নিয়ে তুমি সেটাকে নিয়ে এসো। তো এইবার আমি যদি তোমাকে লোকেশনটা না বলি, সমস্ত আগরতলা তো আর অটোতে করে তোমার পক্ষে ঘোরা সম্ভব নয়। তখন তোমাকে আমার একটা লোকেশন বলতে হবে। লাইক এজ বলতে হবে আগরতলা উত্তর গেটে একটা সাদা ব্যাগ নিয়ে আমার একটা বন্ধু দাঁড়িয়ে থাকবে, তুমি সেটাকে নিয়ে এসো। বা আমার তোমাকে বলতে হবে আগরতলা মোটর স্ট্যান্ডের ঠিক পশ্চিম দিকটায় একটা লোক দাঁড়িয়ে থাকবে, তুমি ওনাকে গিয়ে বলো যে একটা ব্যাগ নেওয়ার কথা বলেছিল। বা তোমাকে আমার বলতে হবে যে আগরতলা বটতলার বট গাছটার ঠিক পূব দিকটার মধ্যে, পূর্ব পাঁচটার মধ্যে একটা লোক দাঁড়িয়ে থাকবে একটা ব্যাগ নিয়ে, তুমি সেই ব্যাগটাকে নিয়ে এসো। তো এত বিশাল এই পৃথিবীতে কোনো একটা লোকেশনকে নির্দেশ করার জন্য আমরা কিন্তু কোনো না কোনো একটা লোকেশনকে আইডেন্টিফাই করি। এই যে রেখাগুলি তুমি দেখতে পাচ্ছ, এই রেখাগুলি দিয়ে কিন্তু পৃথিবীর কোনো জায়গার লোকেশনকে নির্দেশ করা হয়। এই রেখাগুলি এবং এই রেখাগুলি, তো এই যে রেখাগুলি মাঝ বরাবর গিয়েছে, এই রেখাগুলিকে আমরা বলবো অক্ষরেখা। এবং এই যে রেখাগুলি উপর থেকে নিচে এসেছে, এগুলিকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। এই দুটো কথা ভালো করে মনে রাখো, কারণ যে কোনো পৃথিবীর ভূগোলের যে কোনো জায়গার লোকেশন জানার জন্য আমাদের কিন্তু এই দুটো জায়গা জানতে হবে, এই দুটো শব্দ জানতে হবে, অক্ষরেখা কোনটা এবং দ্রাঘিমা রেখা কোনটা। এই অক্ষরেখার একেবারে ঠিক মাঝখান দিয়ে যে রেখাটা গিয়েছে, এই রেখাটা ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি গিয়েছে, সেই রেখাটিকে আমরা আইডেন্টিফাই করব। আমাদের সেই রেখাটি কিন্তু ঠিক এই রেখাটি, এই রেখাটিকে আমরা বলি মূল মধ্যরেখা বা ইংরেজিতে বলা হয় ইকুয়েটর। কারণ এই রেখাটি কিন্তু পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে। মূল মধ্যরেখাটির উপরের যে পোরশনটা আছে, উপরের যে পোরশনটা আমরা পাবো, এই যে উপরের পোরশনটা, উপরের পোরশনটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ। এবং এর নিচে যে জায়গাটা আছে, নিচের যে পৃথিবীটা আছে, পৃথিবীর নিচের যে পোরশনটা, এই পোরশনটাকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ। তো ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? ঠিক মূল মধ্যরেখাটার উপর। তার মানে ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। তো এত বিশাল উত্তর গোলার্ধের কোন জায়গাতে ভারত অবস্থিত? আরো স্পেসিফিক করে বলতে গেলে আমাদের বলতে হবে ভারতের ঠিক মাঝ বরাবর যে রেখাটি গিয়েছে, সেই রেখাটিকে বলা হয় 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা, বা সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, বা এই রেখাটির ঠিক মাঝ বরাবর ভারতের মাঝখান দিয়ে গিয়েছে। তো এইভাবে আমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছি যে ভারত পৃথিবীর কোন জায়গাতে। উত্তর গোলার্ধে আমরা ভারতের অবস্থানটাকে জানতে পারলাম, এর মাঝখানের বরাবর রেখাটাকেও জানতে পারলাম। এইবার বিষয়টা হলো ভারতের যে আয়তনটা আছে, এই যে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখাগুলি আমরা বলেছিলাম, এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা কোন জায়গাতে ভারতের অবস্থান, অ্যাকচুয়ালি এগুলি আমাদেরকে জানতে হচ্ছে, কারণ ভারত পৃথিবীর অ্যাকুরেটলি কোন জায়গাতে, এই অবস্থানটাকে জানার জন্য। তো আমরা যখন এটা জানবো, তো ভারতের একেবারে এই ভারতের ম্যাপে এই ডান পাশটাকে আমরা বলবো ইস্ট, বা পাশটাকে আমরা বলবো ওয়েস্ট, উপরের দিকটাকে আমরা বলবো নর্থ, এবং নিচের যে দিকটা আছে সেটাকে আমরা বলবো সাউথ। তো ভারত এই আয়তনের ভারতটা
ভারতবর্ষটা পৃথিবীর কোন দ্রাঘিমা রেখা এবং কোন অক্ষরেখার মাঝখানে অবস্থিত। তো আমাদের এই বিষয়টা হলো যে এইখানে যে দ্রাঘিমা রেখাটা আছে ভারতের এই পার্শ্বটা হলো অরুণাচল প্রদেশ, এখানে দ্রাঘিমা রেখাটি হলো 97°25' ইস্ট থেকে ভারতের একেবারে পশ্চিম প্রান্ত কোন জায়গাটা এখানে গুজরাট কত ডিগ্রি 68°7' পূর্ব। তো ভারত হলো ভারতের পরিধিটা ভারত বরাবরিতে লম্বালম্বিতে ভারত 97°25' পূর্ব অক্ষাংশ থেকে 68°7' পূর্ব অক্ষাংশের মধ্যে অবস্থিত। বিষয়টাকে কিন্তু মনে রাখতে হবে। আর আমরা যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখি ভারতের অক্ষরেখার অবস্থান হলো ভারতের একেবারে উপরের অক্ষরেখাটি হলো 37°6' উত্তর থেকে ভারত 8°4' উত্তর ল্যাটিটিউডের মধ্যে অবস্থিত। তো এই হলো ভারতের অবস্থান। ভারত উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম কত ডিগ্রি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত এটাকে কিন্তু মনে রাখতে হবে, কারণ আমরা যদি এটা না মনে রাখি আমরা কিন্তু ভারতের অবস্থানটাকে আইডেন্টিফাই করতে পারবো। এবার এই বিশাল আয়তনের ভারতবর্ষের আমরা যদি তার দূরত্বটাকে দেখি, ভারত উপর থেকে নিচ পর্যন্ত ভারতের দৈর্ঘ্য হলো 3214 কিলোমিটার। ভারত এই বরাবর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তুমি যদি পায়ে হেঁটে যাও তাহলে তোমাকে সম্পূর্ণভাবে 3234 কিলোমিটার যেতে হবে। আর ভারতের যদি আমরা একেবারে বাঁ দিক থেকে ডান দিকে যাই, একেবারে যদি পশ্চিম দিক থেকে এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাই তাহলে ভারতের দূরত্বটা দাঁড়াবে 2933 কিলোমিটার 2933 কিলোমিটার। তো ভারতের বাঁ দিক থেকে ডান দিকে ভারতের প্রস্থটা হলো প্রস্থে হলো 2933 কিলোমিটার আর দৈর্ঘ্যে হলো ভারত 3234 কিলোমিটার। দ্যাটস মিন ভারত কিন্তু উপর নিচে ভারতের আয়তন কিন্তু বড়, দৈর্ঘ্য এবং প্রস্থতে কিন্তু ভারতের আয়তনটা ছোট। বে অফ বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের আর এই যে সাগরটা আমরা দেখব এই সম্পূর্ণ সাগরটাকে কিন্তু আমরা বলবো ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। আর এই প্রান্তে যে সমুদ্রটা আমরা দেখতে পারবো এটাকে বলবো আমরা আরবিক সি, আরব সাগর। এটাকে আমরা বলবো আরব সাগর। তো মূল কথা হলো এই দিকটাকে বলা হচ্ছে ভারত মহাসাগর এবং এটার দিকটাকে বলা হচ্ছে ভারতের বরাবর ডান দিকটাকে বলা হচ্ছে ভারত মহাসাগর, বাঁ দিকটাকে বলা হচ্ছে আরব সাগর। তো ভারত মহাসাগরের মধ্যে যে ভারতের দ্বীপপুঞ্জগুলি এগুলিকে আমরা বলি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, আর ভারত মহাসাগরের আরব সাগরের মাঝখানে যে দ্বীপগুলি এগুলিকে আমরা বলি ল্যাকসা দ্বীপপুঞ্জ। এবার আমরা জানবো ভারতের উপর দিয়ে যে কর্কট ক্রান্তি রেখাটি গিয়েছে সেই রেখাটির কিন্তু একটা তাৎপর্য রয়েছে। সেই রেখাটি ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে গিয়েছে, পাশাপাশি এই রেখাটি কিন্তু এই যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি এই রেখাটি কিন্তু ঠিক বরাবর ভারতের মাঝখান দিয়ে গিয়েছে। এই রেখাটির সিগনিফিকেন্স, রেখাটির নাম হলো কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কেননা এই রেখাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ তুমি যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবে এই রেখাটি কিন্তু ঠিক ভারতকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। তো এই যে রেখাটি, এই রেখাটি কিন্তু ভারতের 6টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। নাম্বার 1 গুজরাট, নাম্বার 2 মধ্যপ্রদেশ, নাম্বার 3 ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এন্ড মিজোরাম। এই 6টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি গিয়েছে। কখনো কখনো এটা কিন্তু প্রশ্ন আসে, তোমাকে মাল্টিপল চয়েস হিসেবে বলতে পারে, 4টা স্টেটের নাম দিয়ে বলতে পারে এদের মধ্যে কোন স্টেটটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রান্ত হয়নি। তো আমরা ইজিলি বলে দিতে পারবো এই জায়গাটাকে আমাদের গ্রাফ লাইনটাকে মনে রাখতে হবে যে ভারতের মোট 6টি রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটি চলে গিয়েছে। সো
এই জায়গাগুলি এই রেখাটা হলো ভারতের ঠিক একেবারে মাঝ বরাবরের রেখা। তো নেক্সট হলো আমাদের ভারতের দ্বীপপুঞ্জগুলি সম্পর্কে আমরা একটু জানবো। ভারতের দ্বীপপুঞ্জগুলি কিন্তু খুবই সুন্দর। ইভেন কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যখন একটা রাজনৈতিক সংঘর্ষ চলছিল মালদ্বীপের সাথে, ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ভারতের বিচের উপর দিয়ে হেঁটে গিয়েছেন এবং দেখিয়েছেন যে মালদ্বীপের থেকেও ভারতের দ্বীপপুঞ্জগুলি কিন্তু অনেকটাই সুন্দর। তো ভারতের দ্বীপপুঞ্জগুলির কিন্তু একটা স্পেশাল সিগনিফিকেন্স রয়েছে, কেননা আমরা যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে দেখলাম, সেই দ্বীপপুঞ্জগুলিতে কিন্তু ভারতের বৃহত্তর কাঠের মিল অবস্থিত এবং পাশাপাশি এই জায়গাগুলিতে সমুদ্রের মাঝামাঝি অবস্থানের কারণে সারা বছরই কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হয় এবং সারা বছর এখানে বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে কিন্তু ভালো কাঠের গাছ দেখতে পাওয়া যায়। তো এইবার আমরা ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি সম্পর্কে জানবো। ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রগুলির কিন্তু একটা বিশেষ সিগনিফিকেন্স রয়েছে। কোনো কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো। আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে তার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে সাহায্য করেছিল এবং ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার কিন্তু বাংলাদেশের শেখ মুজিব রহমান সরকারকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উতপ্রুতভাবে ভূমিকা পালন করেছেন। তো এই হলো আমাদের ভারতের মূল ভূখণ্ড, যে ভূখণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতের মোট প্রতিবেশী দেশ কিন্তু 9টা। নাম্বার 1 আফগানিস্তান, নাম্বার 2 বাংলাদেশ, 3 ভুটান, 4 চায়না, 5 মায়ানমার, 6 নেপাল, 7 পাকিস্তান, 8 শ্রীলঙ্কা, 9 মালদ্বীপ। তো এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, কিন্তু এই যে দুটো দেশ আমরা দেখতে পাচ্ছি, এই দুটো দেশের সাথে কিন্তু ভারতের স্থলপথে কোনো সীমানা রেখা নেই। এই দুটি দেশের সাথে ভারতের সীমানা রেখা হলো জলপথের সীমানা রেখা। তো আমরা এই যদি ভারতের ম্যাপটাকে দেখি, ভারতের একেবারে এই জায়গা থেকে আরম্ভ করে এই জায়গা পর্যন্ত, এই সম্পূর্ণ জায়গাটাতে কিন্তু মোট 7টি প্রতিবেশী দেশ অবস্থিত। তো প্রথমে আমরা একেবারে ঠিক এটাকে আমরা আবার দিকটাকে একটু নির্দেশ করে ফেলি। ইস্ট, দুঃখিত, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। কেন এই দিকটা করলাম? কারণ দিকগুলিকে যদি আমরা নির্দেশ করে দিই তাহলে আমাদের কোন প্রান্তে কোন দেশটি অবস্থিত সেটাকে বুঝতে কিন্তু সুবিধা হবে। তো আমাদের ঠিক নর্থ এবং ওয়েস্টের মাঝখানে আছে পাকিস্তান, যার সাথে আমাদের ল্যান্ড বর্ডার হলো 3323 কিলোমিটার। তো পাকিস্তানের ঠিক উপরেই আছে এই জায়গাটাতে আছে আফগানিস্তান, যার সাথে আমাদের সীমানা রেখা হলো 106 কিলোমিটার। তো আফগানিস্তানের পর এই জায়গাটাতে হলো হিমালয়ান ফ্রন্টিয়ার। এই হিমালয়ান ফ্রন্টিয়ারের সাথে আমাদের কিন্তু চায়নার সাথে সীমানা রয়েছে, চায়নার সাথে সীমান্ত ভাগাভাগি রয়েছে। এখানে চায়নার সাথে ভারতের সীমানা হলো 3488 কিলোমিটার। তারপর আছে নেপাল। ভারতের সাথে নেপালের সীমান্ত রেখার দৈর্ঘ্য হলো 1751 কিলোমিটার। তারপর রয়েছে ভুটান, এই জায়গাটাতে আছে ভুটান। ভুটানের সাথে ভারতের সীমান্ত রেখার দৈর্ঘ্য হলো 699 কিলোমিটার। তো এরপরে রয়েছে ভুটানের পর এখানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রেখার দৈর্ঘ্য কিন্তু অনেকটা বড়। সম্পূর্ণভাবে বাংলাদেশের সাথে ভারতের সীমানা রেখার দৈর্ঘ্য হলো 4096.7 কিলোমিটার, 4046.7 কিলোমিটার। তো পাশাপাশি ভারতের সমুদ্রের মধ্যে ভারতের সমুদ্র সীমানার মধ্যে রয়েছে দুটি দেশ। একটি হলো শ্রীলঙ্কা, যার সাথে ভারতের সীমান্তবর্তী বর্ডার রয়েছে, সেটি অবশ্যই সীমানা পথে রয়েছে। পাশাপাশি এই ম্যাপটির মধ্যে কিন্তু আসছে না মালদ্বীপটা কিন্তু ভারতের ঠিক এমন পার্শ্বে অবস্থিত। লক্ষদ্বীপের পাশাপাশি মালদ্বীপটা অবস্থিত। মালদ্বীপের সাথে যে ভারতের সীমানাটা সেটা কিন্তু ভারতের লক্ষদ্বীপ বরাবর। সো এই হলো ভারতের সীমান্তবর্তী রাষ্ট্রগুলি যেগুলি অবস্থিত। তো আমরা যদি এটাকে দিক অনুসারে ভাগ করি তাহলে দেখবে ভারতের উত্তর পশ্চিম দিকে আছে পাকিস্তান, আফগানিস্তান। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থান করছে চীন, অবস্থান করছে নেপাল, অবস্থান করছে ভারতের পূর্ব দিকে অবস্থান করছে ভুটান। ভারতের পূর্ব দিকে আছে কিন্তু বাংলাদেশ, এবং ভারতের একেবারে সমুদ্রের মাঝখানে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে শ্রীলঙ্কা, এবং ভারতের
দক্ষিণ এবং পশ্চিম দিকের মাঝখানে আছে মালদ্বীপ। এই হলো ভারতের প্রতিবেশী রাষ্ট্র। পাশাপাশি বন্ধুরা, এখন আমরা খুবই আশ্চর্যজনক একটা ঘটনা জানবো। এই ঘটনাটা কিন্তু তোমরা সকলের কাছে খুবই আশ্চর্যজনক মনে হবে। বন্ধুরা, তোমরা জানো সমস্ত ভারতে কিন্তু একই সময় সূর্যোদয় হয় না। আমরা কি জানি, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। আর পৃথিবী তো মুভিং হচ্ছে না, তো এই মুভিং এ যে জায়গা পূর্ব দিকটা প্রথম পৃথিবীর সামনে আর সূর্যের সামনে আসছে, সেখানে কিন্তু প্রথম সূর্যোদয় ঘটে, এবং যে জায়গাটা পরে আসছে, যে জায়গাটা পশ্চিম দিকে, সেখানে কিন্তু এর পরে সূর্যোদয় ঘটে। ভারতের পৃথিবীর মধ্যে নরওয়েকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়, আর এশিয়া মহাদেশের মধ্যে টোকিও থেকেই প্রথম সূর্যোদয় দেখা যায়। সো আমরা কিন্তু ভারতের কথা যদি বলি, ভারতের এই দিকটার মধ্যে একেবারে ভারতের একেবারে ইস্ট সাইডে রয়েছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ থেকে কিন্তু ভারতের প্রথম সূর্যোদয় দেখা যায়। আর ভারতের একেবারে ঠিক ওয়েস্ট দিকে রয়েছে গুজরাট। তো ভারতের একেবারে প্রথম সূর্যোদয় ঘটে অরুণাচল প্রদেশে, আর একেবারে পরের সূর্যোদয় ঘটে গুজরাটের মধ্যে। তো এই প্রথম এবং পরের ব্যবধানটা কিন্তু প্রায় 2 ঘন্টা। ভাবতে পারছো বন্ধুরা, বিশাল একটা সময় কিন্তু 2 ঘন্টা। মানে ভারতের একেবারে অরুণাচল প্রদেশে যখন সূর্য ওঠে, ঠিক তার 2 ঘন্টা পরে ভারতের গুজরাট রাজ্যে সূর্যোদয় ঘটে। বন্ধুরা, এখানে খুবই একটা আশ্চর্যজনক মূলক বিষয় তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই যে আমরা পৃথিবীকে ভাগ করেছিলাম, এই ভাগের মধ্যে এই যে আমাদের দ্রাঘিমা রেখাগুলি ছিল, এই দ্রাঘিমা রেখাগুলির মধ্যে একটি থেকে আরেকটিতে সূর্যোদয় আসার মধ্যে, সূর্য আসার ক্ষেত্রে সময় পার্থক্য কিন্তু হয় 4 মিনিট। মিন্স এখান থেকে এখানে সূর্যোদয় ঘটতে, এখান থেকে এখানে দ্রাঘিমা রেখা অবশ্যই 4 মিনিট করে যদি একটা দ্রাঘিমা রেখায় পার্থক্য ঘটে, আর মোট সময় পার্থক্য হলো 2 ঘন্টা। 2 ঘন্টা মানে 120 মিনিট। তো 120 মিনিট আর একটা দ্রাঘিমা রেখাতে সময় পার্থক্য কত? 4 মিনিট। তাহলে এখান থেকে এখানে মোট কতগুলি দ্রাঘিমা আছে? আমরা যদি এটাকে 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে 30। তাহলে প্রায় 30টি দ্রাঘিমা রেখার টাইম জোন পার করে কিন্তু অরুণাচল প্রদেশ থেকে গুজরাটে আসতে হয়। ভারতের একেবারে পূর্ব দিক থেকে তুমি যদি পশ্চিম দিকে আসতে চাও, তাহলে 30টি দ্রাঘিমা রেখাকে অতিক্রম করতে হবে। 30টি দ্রাঘিমা রেখার টাইম জোনকে কিন্তু তোমার ক্রস করে আসতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যখন কোনো টাইমকে নির্দেশ করি, লাইক তোমাকে বলা হলো জি টিভিতে কোনো একটা সিরিয়াল চলবে 10টা থেকে, তো এখানে কিন্তু টাইম ভাগ করা কি থাকে যে অরুণাচল প্রদেশে সেটা 10টা, গুজরাটের মধ্যে সেটা তাহলে কয়টা হবে? 12টা। এমন কি কোনো পার্থক্য হয়? না, না তো না। তো এই পার্থক্য না হওয়ার কারণ হলো, সমস্ত ভারতে যদি এমন ভাবেই সময় চালানো হয়, তাহলে কিন্তু একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি হবে। এই সমস্যাটাকে সমাধান করার জন্য ভারতের যে ঠিক এই বরাবর রেখাটা আছে, যেটা উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর দিয়ে অবস্থিত, রেখাটির মান হলো 82 ডিগ্রি 30 মিনিট, 82 ডিগ্রি 30 মিনিট। এই দ্রাঘিমা রেখাটিকে ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা রেখা হিসেবে ধরা হয়। কেন এই দ্রাঘিমা রেখাটিকে ধরা হয়েছে? কারণ এই দ্রাঘিমা রেখাটি কিন্তু প্রায় ভারতের মাঝ বরাবর দিয়ে চলে গিয়েছে। তার জন্য ভারত সরকার ঘোষণা করেছে যে এই টাইম জোনটাতে, এই দ্রাঘিমা রেখাতে যে সময় হবে, সেই সময়টাকেই আমরা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরবো, এবং সেই সময় অনুসারেই ভারতের সরকারি বেসরকারি কাজগুলি পরিচালিত। তো বন্ধুরা, ভারতের অবস্থান হলো ভারত এশিয়া মহাদেশের ঠিক মাঝ বরাবর। ভারতের এশিয়া মহাদেশের এই মাঝ বরাবর অবস্থিত হওয়ার কারণে ভারতের অবস্থান কিন্তু পৃথিবীর মানচিত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই অবস্থানে অবস্থিত হওয়ায় ভারত কিন্তু মিডল ইস্ট দেশগুলির সাথে খুব ভালোভাবে, খুব ইজিলি, খুব সহজভাবেই সম্পর্ক রক্ষা করতে পারছে। পৃথিবীর এশিয়া মহাদেশের পূর্ব প্রান্তের যে ইস্ট এশিয়া এবং যে ওয়েস্ট এশিয়া আছে, ওয়েস্ট এশিয়ার দেশগুলির সাথে কিন্তু ভারত ইজিলি যোগাযোগ রক্ষা করতে পারছে, এবং এই বরাবর ভারত ইস্ট এশিয়ার দেশগুলির সাথে খুব ইজিলি যোগাযোগ রক্ষা করতে পারে। তাছাড়া ভারত থেকে কিন্তু অস্ট্রেলিয়াতেও যোগাযোগ রক্ষা করা খুবই সহজ। সো এই যে আমাদের রেখাগুলি, এইভাবে কিন্তু ভারতের অবস্থানটা ভারত মহাসাগরের ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় ভারতের কিন্তু ভৌগোলিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি বন্ধুরা, এখানে একটা তথ্য দিই তোমাদেরকে। ভারত মহাসাগরের মধ্যে ভারতের যে সীমান্ত প্রান্ত, সেটি কিন্তু পৃথিবীর আর কোনো দেশেরই নেই। তার জন্যই তো এত বড় একটা দেশকে ভারত মহাসাগর বলা হয়। সো
এই মহাসাগরের অবস্থানের কারণে ভারত কিন্তু একটা জিও পলিটিক্যালি একটা খুবই ভাইটাল জায়গাতে অবস্থান করে। এখান থেকে ভারত থেকে খুব ইজিলি কিন্তু ভারত কিন্তু এশিয়ার একটি দ্বার হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি আমরা সেক্ষেত্রে বলবো, ভারতের ক্ষেত্রে আমরা পড়েছি কিন্তু যে ভারত সরকারের একটা পলিসি আছে যে লুক ইস্ট পলিসি, যে ভারত কিন্তু তার এই প্রান্তটিকে কাজে লাগিয়ে নতুন ভাবে ডেকোরেট করছে, যাতে করে ভারত খুব ইজিলি ইস্ট এশিয়ার দেশগুলির সাথে তার সম্পর্ক স্থাপন। পাশাপাশি বন্ধুরা, ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই তোমাদের। ভারতের যে স্থলপথের সীমানা আছে সেই সীমানাটা কিন্তু বিশাল বড়। কতটুকু সেই সীমানাটা? ভারতের স্থলপথের সীমানাটা কিন্তু ঠিক এখান থেকে এখান পর্যন্ত বিস্তৃত। তো এই যে ভারতের স্থলপথের সীমানা, এখানে কিন্তু আমরা মোট দেখতে পেয়েছিলাম আমাদের 7টি দেশের সাথে আমাদের বাউন্ডারি শেয়ার করা হয়েছে। ভারতের এই স্থলপথের সীমানাটা হলো 15,200 কিলোমিটার, মানে ভারতের স্থলপথের সীমানা হলো 15,200 কিলোমিটার। এবং ভারতের যে সমুদ্রপথের সীমানাটা আছে, সমুদ্র আন্দামান ইনক্লুডিং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে নিয়ে ভারতের সমুদ্রপথের যে সীমানাটা আছে, জাস্ট এইটা এই যে ভারতের সমুদ্রপথের সীমান্তটা আছে, এই সীমান্তটা ইনক্লুডিং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ, এগুলি নিয়ে কিন্তু ভারতের সমুদ্রপথের সীমানাটা হলো 7,516.6 কিলোমিটার। তার মানে বিশাল বড় ভারতের বাউন্ডারি কিন্তু ভারত কিন্তু আন্তর্জাতিক সীমানা ক্ষেত্রে শেয়ার করে। তো বন্ধুরা, ইনফরমেশনগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে মাথায় রাখবে, পাশাপাশি জিনিসগুলিকে কিন্তু দেখে মনে রাখার চেষ্টা করবে। তোমরা যদি এগুলি দেখে মনে রাখার চেষ্টা করো, আমার মনে হয় না তোমাদের খুব বেশি করে জিনিসগুলি মুখস্থ করতে হবে। ধন্যবাদ।